সব ভালো আছো? ওকে, চলো আজকের অঙ্কে শুরু করি। প্রথমেই বিবিধ প্রশ্ন 12। 1 নম্বরে আছে 3/8 সমান %% ছিল 3/8 সমান %%। তো ভগ্নাংশকে পার্সেন্ট করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো। তার মানে 3/8 ইন্টু 100, যত হবে তত পার্সেন্ট। 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে 8, 4 25 100 সমান 75.2%, সমান হলো 37.12%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বরে আছে 200 সমান 300 এর %%। 200 সমান 300 এর %%। 200 সমান 300 এর %%। কী করব? 200/300 গুণ 100, যত হবে তত পার্সেন্ট, সমান হচ্ছে 200/3%, 66.2%। সমান হচ্ছে 66.2%। এটা হলো 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে আছে 1 সমান %%। যে কোনো সংখ্যা বা ভগ্নাংশকে পার্সেন্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 সমান হচ্ছে 100%। দেখবে আমরা কোনো অঙ্কে কিছু জানা না থাকলে হয় 1 ধরি, নাহলে 100% ধরি। তাহলে 1 মানেই হচ্ছে 100%, 1 মানেই হচ্ছে 100%। এই গেল 3 নম্বর। 4 নম্বরে আছে ড্যাশ টাকার 20% সমান 90 টাকা। ড্যাশ টাকার 20% সমান 90 টাকা। ড্যাশ টাকার 20% সমান 90 টাকা। তার মানে কী করব? 90/20%। 90/20% সমান হচ্ছে 90/20 সমান 90 গুণ 100/20 সমান হচ্ছে 450 টাকার। সমান হচ্ছে 450 টাকার। হয়ে গেল। এবার আমি 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বরে বলেছে বৃত্তের জ্যা কাকে বলতে কী বোঝো? বৃত্তের জ্যা বলতে কী বোঝো? জ্যা হচ্ছে পরিধির উপরিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের জ্যা বলে। কি বললাম? পরিধির উপরিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের জ্যা বলে। তাহলে কি? পরিধির উপরিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশকে বৃত্তের উপরিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে
বৃত্তের জ্যা বলে। কি বললাম? বৃত্তের পরিধির উপরিস্থ যে কোনো দুটি বিন্দু সংযোজক সরলরেখাংশকে বৃত্তের জ্যা বলে। কেমন ধারা ব্যাপারটা হচ্ছে সাপোজ এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এটাকে বলা হচ্ছে পরিধি। এই যে বক্ররেখাটা এটা হচ্ছে পরিধি। এই পরিধির উপর যে কোনো দুটি বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দুটো বিন্দু হচ্ছে পরিধির উপর অবস্থিত। এদের যে সংযোজক সরলরেখা, এই যে সরলরেখাটা, এটাকে বলা হয় বৃত্তের জ্যা। ঠিক আছে? তাহলে কি বললাম? বৃত্তের পরিধির উপরিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় বৃত্তের জ্যা। তাহলে এখানে এ বি হলো বৃত্তের জ্যা। এখানে এ বি হলো বৃত্তের জ্যা। বেশ, 5 নম্বর গেল। এবার আমি 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বর আছে বৃত্তচাপ বলতে কি বোঝো? বৃত্তচাপ হচ্ছে পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তের পরিধির, তাহলে কি? বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। কি বললাম? বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। এটা মনে করো একটা বৃত্ত, এটা হচ্ছে পরিধি। এই পরিধির যে কোনো অংশ এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমি পি কিউ আর নাম দিলাম। এই যে পি কিউ আর অংশটা, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। আবার এদিকের যে অংশটা, সেটাকেও একটা বৃত্তচাপ বলবো। এদিকেরটাও বৃত্তচাপ, এদিকেরটাও বৃত্তচাপ। তাহলে যে কোনো অংশকে বলা হচ্ছে বৃত্তচাপ। তাহলে এখানে পি কিউ আর হলো একটি বৃত্তচাপ। পি কিউ আর হলো একটি বৃত্তচাপ। বোঝা গেল? 6 নম্বর গেল। এবার আমি 7 নম্বরে যাচ্ছি। সমকেন্দ্রিক বৃত্ত বলতে কি বোঝো? সমকেন্দ্রিক বৃত্ত বলতে কি বোঝো? সমকেন্দ্রিক বৃত্ত হচ্ছে একই কেন্দ্রযুক্ত বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তগুলিকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। একই কেন্দ্র বিশিষ্ট বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তগুলিকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। ঠিক আছে? তাহলে কি বললাম? একই কেন্দ্র বিশিষ্ট
কিন্তু বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তগুলিকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। যেমন এটা একটা কেন্দ্র, এটা একটা বৃত্ত, এই কেন্দ্র থেকে এই ব্যাসার্ধের এটা একটা বৃত্ত। আবার এই কেন্দ্র থেকেই এই ব্যাসার্ধের, এই ব্যাসার্ধ সমান নয়, এই ব্যাসার্ধের এটা একটা বৃত্ত। এই বৃত্ত দুটোকে বলা হবে সমকেন্দ্রিক বৃত্ত। একই বৃত্ত, একই কেন্দ্র, কিন্তু বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তগুলিকে বলা হবে সমকেন্দ্রিক বৃত্ত। ঠিক আছে, এ হচ্ছে এখানে কেন্দ্র, কিন্তু ব্যাসার্ধগুলো আলাদা, এ বি আর এসি এই দুটো আলাদা। এখানে এ বি নট ইকাল টু এসি, তার মানে বৃত্ত দুটো একই ব্যাসার্ধের নয়, তাই এদেরকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত। ঠিক আছে, এটা গেল 7 নম্বর। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে সন্নিহিত কোণ বলতে কি বোঝো? সন্নিহিত কোণ হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি কোণের একই শীর্ষবিন্দু, পাশাপাশি অবস্থিত দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুটি অবস্থিত হলে তাদের সন্নিহিত কোণ বলে। তাহলে কি বললাম? পাশাপাশি অবস্থিত দুটি কোণের একটি শীর্ষবিন্দু, একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুটি অবস্থিত হলে তাদের সন্নিহিত কোণ বলে। কেমন ছবিটা? কেমন ছবিটা দেখো, এটা একটা কোণ, এটা হচ্ছে এ বি সি, এই একটা কোণ, এর শীর্ষবিন্দু বি। আবার দেখো সি বি ডি, এটা একটা কোণ, দুটো কোণ, একটা কোণ হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে সিবিডি। এই কোণ দুটোর একই শীর্ষবিন্দু হচ্ছে বি, একই শীর্ষবিন্দু বি এবং একটাই সাধারণ বাহু, এটা এই এবিসি কোণেরও বাহু আবার সিবিডি কোণেরও বাহু, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে একটি সাধারণ বাহুর বিপরীত পাশে, দেখো এদিকে একটা এদিকে একটা, বিপরীত পাশে দুটো কোণ অবস্থিত, তাই এই কোণ দুটিকে বলা হবে সন্নিহিত কোণ। বোঝা গেল কি বললাম? যে দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুটো অবস্থিত হলে তাদেরকে বলা হবে সন্নিহিত কোণ। ঠিক আছে, তাহলে এখানে এবিসি, কোণ এবিসি এবং কোণ সিবিডি হলো সন্নিহিত কোণ। ঠিক আছে, এদের সাধারণ বাহু হচ্ছে বিসি এবং একই শীর্ষবিন্দু হচ্ছে বি এবং কোণ দুটো এই বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত,
তাই এই দুটোকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। ঠিক আছে, 8 নম্বর হলো। এবার আমি 9 নম্বর করব। 9 নম্বর আছে, এক ব্যক্তি তার টাকার 1/6 অংশ দিয়ে বই এবং বাকি টাকার 1/3 অংশ দিয়ে কাপড় কেনার পর তার কাছে আর 1500 টাকা থাকলো। প্রথমে তার কত টাকা ছিল? তাহলে প্রথমে তার কত টাকা ছিল সেটা বলা নেই, তখন আমাকে ধরে নিতে হবে। ধরিলাম তার টাকা ছিল সমান 1 অংশ। ধরিলাম টাকা ছিল সমান 1 অংশ। ধরিলাম টাকা ছিল সমান 1 অংশ। ঠিক আছে, এবার কি? এবারে বলছে বই কিনেছে 1/6 অংশ দিয়ে। তাহলে লিখব বই কেনার পর বাকি টাকা সমান 1 বিয়োগ 1/6 সমান দিয়ে লম্বা দাগ 6, 6 বিয়োগ 1 সমান 5/6 অংশ। তাহলে বই কেনার পর বাকি টাকা হচ্ছে 5/6 অংশ। এবার কি করেছে? কাপড় কিনেছে। তাহলে কাপড় কিনলো সমান হচ্ছে বাকি টাকার 1/3 অংশ সমান হচ্ছে 5/6 গুণ 1/3 সমান হচ্ছে 5/18 অংশ। 5/18 অংশ। এইবার আবার কি বলেছে? কেনার পর তার কাছে আর এত টাকা থাকলো। তাহলে এবার অবশিষ্ট সমান হচ্ছে, দেখো আমার 5/6 ছিল, তার থেকে আবার 5/18 খরচ করলাম। তাহলে কত থাকলো? সমান 10/18 সমান হচ্ছে 5/9 অংশ। এটা থাকলো। আর ওদের হিসাবে বলে দিয়েছে থাকলো 1500 টাকা। তাহলে এই 5/9 অংশ মানেই হচ্ছে 1500 টাকা। তাহলে অতএব 5/9 অংশ সমান হচ্ছে 1500 টাকা। তাহলে 1 অংশ সমান কত? 1500 ভাগ 5/9 সমান হচ্ছে 1500 গুণ 9/5। 1500 গুণ 9/5, 5 কেটে দাও, এটা কেটে 300 সমান হচ্ছে 2700 টাকা। এটাই হচ্ছে তার প্রথমে ছিল। তাহলে আমি লিখব অতএব নির্ণয় প্রথমে তার 2700 টাকা ছিল। কি লিখব? অতএব নির্ণয় প্রথমে তার 2700 টাকা ছিল। এটা হচ্ছে আনসার। হয়েছে? বেশ, এটা 9 নম্বর গেল। এবার হচ্ছে 10 নম্বর। 10 নম্বর আছে, একজন লোক তার 3 মাসের আয় দিয়ে 4 মাসের খরচ চালান। একজন লোক তার 3 মাসের আয় দিয়ে 4 মাসের খরচ চালান। তাহলে তার আয় ও ব্যয়ের অনুপাত কত? তাহলে তার আয় ও ব্যয়ের অনুপাত কত? তাহলে কি লিখব? দেখো 3 মাসের
আয় সমান হচ্ছে 4 মাসের ব্যয়, 3 মাসের আয় সমান হচ্ছে 4 মাসের ব্যয়। 3 মাসে যত টাকা আয় করে 4 মাসে তত টাকা খরচ করে। তাহলে 1 মাসের আয় সমান কত মাসের ব্যয়? অতএব 1 মাসের আয় সমান কি হবে? 4/3 মাসের ব্যয়। 1 মাসের আয় সমান হচ্ছে 4/3 মাসের ব্যয়। তাহলে এইবার আমাদের অনুপাত কি হবে? অনুপাত হবে 1 মাসের আয় ইস্টু 1 মাসের ব্যয়। তাহলে আয় ও ব্যয়ের অনুপাত সমান হচ্ছে 1 মাসের আয় ইস্টু 1 মাসের ব্যয়। 1 মাসের আয় ইস্টু 1 মাসের ব্যয়। এই 1 মাসের আয় মানে হচ্ছে 4/3 মাসের ব্যয়। তোমাদেরকে বলেছিলাম ইস্টু 1 মাসের ব্যয়। অনুপাত হচ্ছে সমজাতীয় রাশির তুলনা। সমজাতীয় রাশি বলতে কি, এটাই আয় ছিল এটাই ব্যয় ছিল, দুটো সমজাতীয় নয় কিন্তু। আয়টা আয়, ব্যয়টা ব্যয়। তাহলে দুটোকেই হয় আয়ে কনভার্ট করতে হতো, না হলে ব্যয়ে কনভার্ট করতে হতো, যে কোনো একটা। তাহলে আমি দুটোকেই ব্যয়ে কনভার্ট করে নিলাম। তাহলে এটা সমান হলো, এবার মাসের ব্যয় বাদ চলে যাবে। তাহলে 4/3 ইস্টু 1। এটাকে আমি এবার কি করব? এটাকে আমি করব দুটো কি 3 দিয়ে গুণ করে দেবো। সমান হবে 4/3 গুণ 3 ইস্টু 1 গুণ 3। তাহলে এই 3 কেটে গেল, সমান 4/3। এটা হচ্ছে তার আয় ব্যয়ের অনুপাত। তাহলে অ্যান্সার, অতএব নির্ণয় তার আয় ও ব্যয়ের অনুপাত 4/3। অতএব নির্ণয় তার আয় ও ব্যয়ের অনুপাত 4/3। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এবার কি? তাহলে এটা ভালো অঙ্ক ছিল, একটু দেখে নাও। বলেছে 3 মাসে যত টাকা আয় করে 4 মাসে তত টাকা ব্যয় করে, তাহলে তার আয় ও ব্যয়ের অনুপাত কত? এবার 3 মাসের আয় সমান হচ্ছে 4 মাসের ব্যয়। তাহলে 1 মাসের আয় সমান কত মাসের ব্যয়? 1 মাসের আয় সমান হচ্ছে 4/3 মাসের ব্যয়। এবার আয় ব্যয়ের অনুপাত মানে কি? আয় ইস্টু ব্যয়, মানে 1 মাসের আয় ইস্টু 1 মাসের ব্যয়। এবার 1 মাসের আয় মানে হচ্ছে 4/3 মাসের ব্যয়। এই 4/3 মাসের ব্যয় ইস্টু 1 মাসের ব্যয়। তাহলে দুটোই ব্যয়ে কনভার্ট হয়ে গেছে। এবার ব্যয় কেটে গেল, তাহলে হলো 4/3 ইস্টু 1। এবার বোথ সাইড আমি কি করলাম? 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 4/3 গুণ 3 ইস্টু 1 গুণ 3। তার মানে 3 কেটে গেল, 4/3। তাহলে আয় ব্যয়ের অনুপাত হচ্ছে 4/3। এই গেল 10 নম্বর। এবার আমি যাব 11 নম্বর অঙ্কে। 11 নম্বরে আছে বলেছে একটি বই 299 টাকায় কিনে বিক্রয় করে বিক্রেতার 15% লাভ হলো। বইটির ক্রয় মূল্য কত? একটি বই 299 টাকায় বিক্রি করে বিক্রেতার 15% লাভ হলো, তাহলে বইটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে আমাকে প্রথমেই ধরে নিতে হবে। ধরিলাম বইটির ক্রয় মূল্য সমান হচ্ছে 100%। বইটির ক্রয় মূল্য সমান হচ্ছে 100%। এবার কি লাভ কত বলেছে?
লাভ সমান হচ্ছে 15%, লাভ হচ্ছে 15%। তাহলে বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য সমান হচ্ছে 100 যোগ 15 সমান হচ্ছে 115%। বিক্রয় মূল্য সমান হচ্ছে 115%। তাহলে আমাদের হিসাবে বিক্রয় মূল্য হচ্ছে 115%, আর ওখানে বিক্রয় মূল্য বলেছে কত, 299 টাকা। তাহলে এই 115% মানেই হচ্ছে 299 টাকা। তাহলে আমরা কি লিখব, অতএব 115% সমান হচ্ছে 299 টাকা। তাহলে ঐকিক নিয়ম 1% সমান হবে 299 বাই 115, আর 100% সমান হচ্ছে 299 গুণ 100 বাই 115। 299 গুণ 100 বাই 115, 5 দিয়ে কেটে দাও, এটা হবে 23, এটা হবে 20, এটা কেটে দাও, 23 একে 23, 23 3 69 সমান হচ্ছে 260 টাকা। এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে উত্তর লিখব, অতএব নির্ণেয় বইটির ক্রয় মূল্য 260 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যালো, এটা 11 নম্বর গেল। এবার আমি 12 নম্বরে যাব। 12 নম্বরে একই অঙ্ক আছে, দেখো ভালো করে। বলেছে 92 টাকায় একটি ছাতা বিক্রি করে বিক্রেতার 8% ক্ষতি হলো। 92 টাকায় একটি ছাতা বিক্রি করে বিক্রেতার 8% ক্ষতি হলো। ছাতাটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে আগের অঙ্কটার মতোই, ওখানটা ছিল লাভ, এখানটা হচ্ছে ক্ষতি। তাহলে প্রথমেই ধরে নিতে হবে, ধরিলাম ক্রয় মূল্য সমান হচ্ছে 100%। ধরিলাম ক্রয় মূল্য সমান 100%। এবার কি, ক্ষতি, ক্ষতি সমান বলেছে 8%। তাহলে আমাদের বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য সমান হবে 100 বিয়োগ 8%, বিয়োগ 8 সমান হচ্ছে 92%। 100 বিয়োগ 8 সমান হচ্ছে 92%। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার দেখো, ওরা বলে দিয়েছে বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা। তার মানে এই 92% মানেই হচ্ছে 92 টাকা। এই 92% মানেই হচ্ছে 92 টাকা। তাহলে অতএব 92% সমান 92 টাকা। 1% সমান কত? 92 বাই 92। আর 100% সমান কত? এটা কেটে দাও, সমান হচ্ছে 100 টাকা। এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে বলেছে কি, ছাতাটির ক্রয় মূল্য কত? তাহলে অতএব নির্ণয় ছাতাটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে অতএব নির্ণয়
ছাতাটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে কি হলো ব্যাপারটা? আগেরটা দেওয়া ছিল লাভ, এটা দেওয়া আছে ক্ষতি। আমরা ধরে নিলাম ক্রয় মূল্য সমান হচ্ছে 100%, ক্ষতি বলেছে 8%, তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি সমান হচ্ছে 92%। এই 92% মানেই হচ্ছে 92 টাকা। 1% সমান কত? 100% সমান কত? আর 100% মানেই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে 100% সমান যত টাকা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে ছাতাটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। হলো? এটা 12। এবার 13 নম্বরে দেখো। 13 নম্বর আছে, একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 29 মিটার এবং 16 মিটার। একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 29 মিটার এবং 16 মিটার। ঘরটির মেঝেতে পাথর বসাতে 4 মিটার দৈর্ঘ্য ও 2 মিটার প্রস্থের কতগুলি পাথর লাগবে? ঘরটির মেঝেতে পাথর বসাতে 4 মিটার দৈর্ঘ্য ও 2 মিটার প্রস্থের কতগুলি পাথর লাগবে? তাহলে এখানে কি করতে হবে না, ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে হবে, পাথরের ক্ষেত্রফল বের করতে হবে, দিয়ে মেঝের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, তাহলেই পাথরের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে কি করব? প্রথমে আমাকে করতে হবে ঘরটির ক্ষেত্রফল। ঘরটির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান হচ্ছে 29 গুণ 16। 9 16 144 4 হাত থেকে 14, 16 দুগুণে 32 আর 4 36 আর 10 56 এত বর্গ মিটার। এটা হচ্ছে ঘরের ক্ষেত্রফল 564 বর্গ মিটার। হলো? এবার কি বের করতে হবে আমাকে? এবার বের করতে হবে পাথরের ক্ষেত্রফল। এবার লিখব পাথরের ক্ষেত্রফল মানে ওই একই দৈর্ঘ্যনিত প্রস্থ সমান হচ্ছে, একবারে লিখে দিচ্ছি আমি, 4 গুণ 2 সমান 8 বর্গ মিটার। 8 বর্গ মিটার হচ্ছে পাথরের ক্ষেত্রফল। এবার কি হয়েছে? এবার বলেছে কতগুলি পাথর লাগবে। তাহলে অতএব পাথর লাগবে সমান হচ্ছে 564 ভাগ 8। এটা 4 হবে, এটা 4 হবে। তাহলে 8 5 40 আর 8 8 64, 58টি। 8 5 40, 8 8 64, 58টি। ঠিক আছে? তাহলে বলেছে কতগুলি পাথর লাগবে, আনসার লিখব। অতএব নির্ণেয় আটান্নটি পাথর লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হলো 13 নম্বর। এবারে আমি যাবো 14 নম্বরে। 14 নম্বরে কি আছে? সরল আছে। দেখো কি আছে সরলটা, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী
6×7=8 যোগ 3×4=5 ব্র্যাকেট ক্লোজ ভাগ আবার প্রথম বন্ধনী ভাগ 10×17=41 এর 1/3 সমান কি দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী এগুলো ভাঙো আগে 55×8 যোগ 19/5 ভাগ 55×8 বিয়োগ 19/5 ভাগ 427=41 এর 1/3 হলো। নেক্সট লাইন হচ্ছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী নিচে হবে 40 লসাগু 275 যোগ 152 ভাগ আবার প্রথম বন্ধনী এখানে হবে 275 বিয়োগ 152 দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাগ এখানে এর কাজটা আমি করে দিচ্ছি এর মানে কি এর মানে হচ্ছে গুণ তাহলে হবে 427/123 427/123 এটা হলো। এবারে যোগ বিয়োগটা করে দাও সমান দিয়ে দ্বিতীয় বন্ধনী এটা হবে নিচে 40 427 ভাগ 123 দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাগ 427/123 ওকে সমান কি হবে দ্বিতীয় বন্ধনী ভাগ চিহ্নটা গুণ চিহ্ন এটা উল্টে গেল ভাগ এটা এখানে কি হবে এটা কেটে যাবে এটা কেটে গেলে কি হয় সমান হবে ভাগ এটা 427/123 ভাগ 427/123 সমান কি হবে সমান হবে 427/123 গুণ 123/427 এটা কেটে দাও এটা কেটে দাও সমান হচ্ছে 1 এটা হলো আমাদের সরল ফল ঠিক আছে এখানে দেখো কয়েকটাই ভালো অঙ্ক ছিল এটাও ভালো অঙ্ক এই যে 12 নম্বরটা 11 নম্বরটাও ভালো অঙ্ক 10 নম্বরটাও ভালো অঙ্ক খুব ছোট্ট অঙ্ক কিন্তু বোঝার ব্যাপার আছে বেশ আবার দেখো এটাও কিন্তু ভালো অঙ্ক কেন 9 নম্বরটা কেন না আমরা সাধারণত যে অঙ্কগুলো দেখি সেগুলো থাকে সাধারণত যেগুলো থাকে সেগুলো হচ্ছে এত অংশ দিয়ে কাপড় এত অংশ দিয়ে বই কিনলো তাহলে বাকি অংশ এত টাকা জমা রাখলো কি করলো তাহলে প্রথমে তার কত টাকা ছিল কিন্তু এখানে তা বলেনি এখানে একটা ঘুরিয়ে দিয়েছে কি দিয়েছে না 1/6 অংশ দিয়ে বই এবং বাকি টাকার 1/3 অংশ দিয়ে কাপড় কিনলো বাকি টাকার 1/3 অংশ এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা সাধারণত কি করবে
সবাই সাধারণত 1-6 আর 1-3 যোগ করে দেবে, কিন্তু তখনই অঙ্কটা ভুল হয়ে যাবে, সেটা হবে না। এই জায়গাটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বেশ, তাহলে এই পর্যন্তই আজকে থাকলো। তোমরা এতক্ষণ নিশ্চয়ই সব করে ফেলেছ। এবার মেলাও, দেখো কতগুলো কি ঠিক হয়েছে আর কতগুলো ভুল করেছ। ওকে, যেগুলো ভুল করেছ সেগুলো ঠিক করে নেবে। চলো তাহলে।